আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 12 মার্চ বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো অনুপ্রবেশ রুখতে নয়া বিল পেশ সংসদে। প্রস্তাবিত বিলে অনুপ্রবেশকারীদের 5 বছরের জেল এবং 5 লক্ষ টাকা জরিমানার বিধান। ধর্ষকদের পিটিয়ে কুকুরের মতো নপুংসক করে দেওয়া উচিত, প্রস্তাব রাজস্থানের রাজ্যপালের। রাশিয়ার প্রাণকেন্দ্রে ভয়াবহ হামলা ইউক্রেনের, প্রশ্নের মুখে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাঞ্চনপুর হাসিয়াপুঞ্জিতে বুদবুদে মিলছে প্রাকৃতিক গ্যাসের আবাস, কেন নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ, উঠছে প্রশ্ন। সেটেলমেন্টের এটিএম থেকে বেরোচ্ছে কাটা নোট। খুব ভয়াবহ নদী ভাঙ্গনে খেলমায় তলিয়ে যাচ্ছে মন্দির সহ বসত বাড়ি। হাইলাকান্দির সরসপুর জিপিতে কাজ না করে এনরেগার অর্থ আত্মসাতের অভিযোগ। জেলা র্যাঙ্কিংয়ে 9 নম্বরে কাছাড়, খুশির হাওয়া প্রশাসনিক মহলে। এবং সর্বশেষ খবরটি হলো তামিলনাড়ুতে সরকারি চাকরি করতে হলে জানতেই হবে তামিল। ভাষা যুদ্ধের মাঝেই জানালো মাদ্রাজ হাইকোর্ট। এবারে শুনুন বিস্তারিত খবর। দেশে কড়া আইন আনলেও কমছে না ধর্ষণের ঘটনা। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন রাজ্যের নানা প্রান্ত থেকে ধর্ষণের খবর আসে। অভিযুক্তরা অনেক ক্ষেত্রে গ্রেফতার হন না, আবার গ্রেফতার হলেও কঠোর শাস্তি পান না বলে অভিযোগ উঠে। এবার সেই আইন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন রাজস্থানের রাজ্যপাল হরিভাউ কিষাণ রাও বাগাড়ে। ধর্ষকদের মনে ভয় ঢুকিয়ে দিতে বিতর্কিত প্রস্তাব দিলেন রাজ্যপাল। রাজ্যপাল হরিভাউ বলেছেন, হয় ধর্ষকদের পিটিয়ে মারো, না হলে কুকুরের মতো নপুংসক করে দাও। ভরতপুর বার কাউন্সিলের একটি সভায় যোগ দিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই দেওয়া বক্তব্যে তিনি বলেন, একাধিক কড়া আইন এবং শাস্তির নিদান থাকলেও দেশে ধর্ষণের ঘটনা কমছে না। আসলে দোষীদের মনে ভয়টাই নেই, তাদের মনে ভয় ঢুকাতে হবে। ধর্ষণে অভিযুক্ত কারো দুষ্প্রমাণ হলে তাকে পিটিয়ে মারা উচিত। শুধু তাই নয়, কুকুরের মতো নপুংসক করে দেওয়া উচিত। কুকুরদের বংশবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য পুরসভা উদ্যোগ নেয়, সেভাবেই ধর্ষকদের চিকিৎসা করা উচিত বলে মন্তব্য করেন রাজস্থানের রাজ্যপাল। রাজ্যপাল বাগাড়ের মতে, যারা ভুক্তভোগীদের সাহায্য করার পরিবর্তে এই ধরনের জঘন্য অপরাধের ভিডিও রেকর্ড করে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত। অপরদিকে অনুপ্রবেশ রুখতে নয়া বিল পেশ সংসদে। প্রস্তাবিত বিলে অনুপ্রবেশকারীদের 5 বছর জেল এবং 5 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। অনুপ্রবেশ রুখতে মঙ্গলবার লোকসভা ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল 2025 পেশ করল কেন্দ্রীয় সরকার। বিলটি উত্থাপন করে স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় দাবি করেন, কাউকে ভারতে আসতে বাধা দেওয়ার জন্য এই আইন আনা হচ্ছে না। এর উদ্দেশ্য হলো জাতীয় নিরাপত্তা বৃদ্ধি, অভিবাসন পদ্ধতি নিয়ন্ত্রণ এবং প্রবেশ ও থাকার শর্ত লঙ্ঘনকারী অভিবাসীদের ক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণ করা। নিত্যানন্দ রায় বলেন, যেহেতু ভারত অর্থনৈতিকভাবে ক্রমেই এগিয়ে যাচ্ছে, সরকার চায় যাতে আরো বেশি সংখ্যক পর্যটক ভারতে আসে। আমরা বিষয়টি নিশ্চিত করতে পর্যটকদের সুবিধা প্রদান করছি, তবে দেশের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া সরকারের দায়িত্ব। নতুন এই বিল অনুযায়ী কোনো বিদেশি যদি ভারতের হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয় সহ শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই বিষয়ে জানাতে হবে প্রশাসনকে। এর পাশাপাশি কোনো বিদেশি যদি কারো বাড়িতে থাকেন, তাহলে সেই বাড়ির মালিককে সেই বিষয়ে অবহিত করতে হবে কর্তৃপক্ষকে। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বলেন, আরো বেশি লোককে স্বাগত জানানো হবে ভারতে, তবে তাদের অবশ্যই অভিবাসন আইন মানতে হবে। জাতীয় নিরাপত্তার জন্য আইনের বিধানগুলো গুরুত্বপূর্ণ। এই বিলটি আইনে পরিণত হওয়ার পর তা লঙ্ঘন করলে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হলে পুরনো 4টি আইন, পাসপোর্ট অর্থাৎ ভারতে প্রবেশ আইন 1920, বিদেশি নিবন্ধন আইন 1939, ফরেনার্স অ্যাক্ট 1946 এবং অভিবাসন আইন 2000 বাতিল হয়ে যাবে। এই বিষয়ে নিত্যানন্দ বলেন, এই আইনগুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে তৈরি করা হয়েছিল, তাই এগুলোর পরিবর্তন জরুরি। প্রস্তাবিত বিলে অনুপ্রবেশকারীদের 5 বছর জেল এবং 5 লক্ষ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে প্রস্তাবিত আইন অনুযায়ী কোনো বিদেশি যদি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই ভারতে থেকে যান, তাহলে তার 3 বছর পর্যন্ত জেল, 3 লক্ষ টাকা জরিমানা হতে পারে। এদিকে দালালদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া ইমিগ্রেশন অফিসাররা এখন থেকে বিনা পরোয়ানাতেই অভিযুক্তকে গ্রেফতার করতে পারবেন। অপরদিকে সেটেলমেন্টের এটিএম থেকে বেরোচ্ছে কাটা নোট। খুব এটিএম থেকে বেরোচ্ছে সেরা নোট। হ্যাঁ, শ্রীভূমি শহরের সেটেলমেন্ট রোডে থাকা এসবিআই এটিএম থেকে টাকা তুলে বিপাকে আমজনতা। মঙ্গলবার সকাল থেকে যারাই টাকা উঠিয়েছেন তাদেরকে নতুন করে ফেসাদে পড়তে হয়েছে। টাকা একদম নতুন, কিন্তু সবগুলো টাকার কিনারা কাটা। এটিএম থেকে 500 টাকার নোটই বের হয়,
মানুষ ব্যাংকের লাইন থেকে বাঁচতে এবং নিজের প্রয়োজনে যখন তখন এটিএম থেকে নগদ টাকা তুলে থাকেন। একইভাবে মঙ্গলবার সকাল থেকে বহু লোক সেটেলমেন্ট রোডের শ্রী শ্রী কালীবাড়ির কাছেই থাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম থেকে টাকা তুলেন, কিন্তু টাকা উঠিয়ে যে নতুন সমস্যায় পড়বেন সেটা কেউ ভাবেননি। এটিএমে কার্ড পাঞ্চ করার পর যথারীতি টাকা বেরিয়ে আসে, কিন্তু দেখা যায় সবগুলো নোটের সাইড কাটা। এই টাকা বাজারে চালানো মুশকিল, ফলে ওই টাকা নিয়ে সবাইকে ছুটতে হয় স্টেট ব্যাংক কার্যালয়ে। সেখানে পুরো ঘটনার বৃত্তান্ত দিয়ে নোট বদল করতে হয়। এই ঘটনায় এটিএম ব্যবহারকারীরা ক্ষোভ ব্যক্ত করেছেন। দ্রুত এই সমস্যা কাটানোর জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। অপরদিকে কাঞ্চনপুর হাসিয়াপুঞ্জিতে বুদবুদে মিলছে প্রাকৃতিক গ্যাসের আবাস, কেন নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ, উঠছে প্রশ্ন। ব্রিটিশ আমল থেকে সরসপুরজীবীর কাঞ্চনপুর হাসিয়াপুঞ্জি এলাকায় বুদবুদ দিয়ে গ্যাসের উপস্থিতির জানান দিলেও নেওয়া হচ্ছে না কোনো উদ্যোগ। এ নিয়ে অনেকেরই প্রশ্ন থাকলেও ওএনজিসির কর্তারাই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আজও বুদবুদ দিয়ে জানান দিচ্ছে প্রকৃতি। জানা গেছে ওই জিপির আরও কিছুটা এলাকায় এমনটা রয়েছে। মঙ্গলবার সকালে ওই এলাকায় গেলে একটা ছোট গর্তে বুদবুদ দিয়ে গ্যাস বেরোনোর দৃশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরায় বন্দী হয়। স্থানীয় যুবক স্যামুয়েল জানান, তিনি ছোট বয়স থেকে এমনটা দেখে আসছেন, কিন্তু বুদবুদ দেওয়া ছোট গর্তটিতে গ্যাস না তেল রয়েছে তা নিয়ে কেউ বলতে পারছেন না। ব্রিটিশ আমল থেকে এলাকাটি পরিচিত তেলগাত্তা হিসেবে। সনবিল এলাকার কংগ্রেস নেতা বুদ্ধ দাস বলেন, ব্রিটিশ আমলে এটি আবিষ্কৃত হয়, কিন্তু তেল বা গ্যাস উত্তোলন করা হয় না। সম্ভবত উত্তোলনে যা খরচ হবে সেই অনুযায়ী এত বিপুল ভান্ডার নেই, তাই করা হচ্ছে না। না হলে দেশ স্বাধীন হওয়ার পর একের পর এক সরকার বদল হলেও এই বিষয়টি সরকারের জানা থাকলেও তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। আবার স্থানীয় কিছু মানুষের বক্তব্য, সরকার ইচ্ছে করে এ নিয়ে আগ্রহ দেখাচ্ছে না, ভবিষ্যতের জন্য রাখা হচ্ছে। সনবিলের বিশিষ্ট ব্যক্তিত্ব সুমন্ত কুমার দাস বলেন, তিনি চাকরি জীবনে মোকামটিলার উত্তরে বালিকান্দি এলাকায়ও এমন গর্ত বেশ কয়েকটি দেখেছেন। সেখানে বুদবুদে উঠছে প্রতি মুহূর্ত। কাঞ্চনপুর হাসিয়াপুঞ্জি এলাকায় সরকার থেকে ড্রিলিং করা হলেও বালিকান্দি এলাকায় হয়নি। সেখানে জল লবণাক্ত হয়ে জায়গার নাম নুনকুলি হয় বলে জানান তিনি। এছাড়া উল্লেখ করেন, যেসব জায়গায় ড্রিলিং হয়েছে কিন্তু এরপর ফলাফল কি এসেছে তা জনসমক্ষে আসার বিষয় নয়। বিষয়টি টপ সিক্রেট হওয়ায় সরকারই বলতে পারবে আসল রহস্য। তবে তিনি নিশ্চিত গোটা উত্তর পূর্বাঞ্চলে প্রচুর গ্যাস এবং তেলের ভান্ডার রয়েছে, এমনটা তার মতো আরো অনেকেই মনে করেন। বাংলাদেশের কসবা এলাকায় গ্যাস উত্তোলন হচ্ছে, কিন্তু এই এলাকায় অনেক জায়গায় ড্রিলিং করার পরও কি কারণে চুপ হয়ে যাচ্ছে ড্রিলিংকারী সংস্থা, তা সাধারণ মানুষের কাছে এক রহস্যময় বিষয়। অথচ ভূবিজ্ঞানীরা দাবি করেন বাংলাদেশ বরাক উপত্যকা বা ত্রিপুরার ভূ প্রকৃতি একই। এদিকে প্রায় 40 বছর আগে সোনাইচূড়া এলাকায় একইভাবে ড্রিলিং হয়ে কিন্তু ফলাফল আজও শূন্য। এমনটা হয়েছে দুহালিয়ায়ও, কিন্তু আজও কারণ অনাবৃত থেকে গেছে। অপরদিকে হাইলাকান্দির সরসপুরজীবীতে কাজ না করে এনরেগার অর্থ আত্মসাতের অভিযোগ। হাইলাকান্দি জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের বিরুদ্ধে এক বড় দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলার সরসপুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গাংপার গ্রামে এমজি এনরেগা প্রকল্পের বাস্তবায়নে বড় অনিয়মের ঘটনা প্রকাশ্যে এসেছে। প্রকল্পের নাম ফলক বেশি দায়িত্ব শেষ করেছে কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। 2023-24 অর্থবর্ষে এই এমজি এনরেগা প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল। সরসপুর জিপির গাংপার গ্রামের নালা কালবার থেকে হরি রবি দাসের বাড়ি পর্যন্ত ফিল বান্ডের মাধ্যমে গ্রামীণ পথ নির্মাণের কথা ছিল। এর জন্য বরাদ্দ হয়েছিল প্রায় 7.5 লক্ষ টাকা। ফলকে নাম থাকা গ্রামের বাসিন্দা হরি রবি দাস জানান, বাস্তবে এক কুদারও মাটি পড়েনি, রাস্তার কোনো অস্তিত্বই নেই সরসপুরের গাংপারে। প্রকল্প রূপায়ণের নামে বৃহৎ অনিয়ম সংগঠিত হচ্ছে। এছাড়াও গ্রামবাসীদের অভিযোগ, গ্রাম উন্নয়ন বিভাগের প্রকৌশলী ও গ্রাম পঞ্চায়েত সচিব পুরো প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এমজি এনরেগার নিয়ম অনুযায়ী স্থানীয় বাসিন্দাদের এই কাজের সঙ্গে যুক্ত থাকার কথা ছিল এবং এই প্রকল্পের মাধ্যমে তারা উপার্জনের সুযোগ পেতেন, কিন্তু সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন গ্রামবাসীরা। এই প্রকল্পের অর্থ আত্মসাতের ফলে গ্রামবাসীদের প্রতারণার শিকার হতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই প্রশাসনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে প্রকল্পের কাজ পুনরায় শুরু করে গ্রামবাসীদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে হবে। গ্রামবাসীদের প্রশ্ন, যদি প্রকল্প বাস্তবায়নই না হয় তাহলে সরকারি তহবিল কোথায় গেল? উন্নয়নের নামে এ ধরনের দুর্নীতি সাধারণ মানুষের প্রতি এক ধরনের অবিচার। অন্যদিকে হাইলাকান্দির খণ্ড উন্নয়ন আধিকারিক মহসিন সিদ্দিকী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অপরদিকে উন্নয়ন এবং অগ্রগতির নিরিখে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সেরা 10-এ উঠে এলো কাছাড়। সর্বশেষ র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উঠে এসেছে তারা। আর এতেই খুশির হাওয়া বইছে জেলার প্রশাসনিক মহলে। কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব এই র্যাঙ্কিংকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখতে নারাজ। তার মতে এটি কাছাড়ের সার্বিক উন্নয়নের সূচক।
সার্বিক উন্নয়ন ও অগ্রগতির মানদণ্ডে স্থির করা হয় রাজ্যের জেলাভিত্তিক র্যাঙ্কিং। এতে 2025-এর ফেব্রুয়ারি পর্যন্ত মাপকাঠিতে সর্বশেষ র্যাঙ্কিংয়ে নবম স্থান পায় কাছাড়। এই র্যাঙ্কিং তালিকাটি অনুমোদন করেছেন খুদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেখা গেছে 2024 সেপ্টেম্বরে কাছাড় 23তম স্থানে থাকলে কয়েক মাসের মধ্যে 14 ধাপ উন্নতি করেছে এই জেলা। প্রশাসনের মনে করছে এই অসাধারণ উন্নতি জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি বিভাগের নিরলস প্রচেষ্টার প্রতিফলন। প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, কার্যকর পরিকল্পনাগুলির সঠিক বাস্তবায়নের মাধ্যমে কাছাড়ের সমস্ত দপ্তর একযোগে কাজ করে যাচ্ছে। এতেই রাজ্যের অন্যতম জেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে কাছাড়। এ নিয়ে মৃদুল যাদব বলেন, এই অর্জন আমাদের প্রশাসনিক দলের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং আন্তরিকতার প্রতিফলন। সমগ্র বিভাগ একসঙ্গে কাজ করে যে অসাধারণ মানদণ্ড স্থাপন করেছে তারই ফলাফল এই সাফল্য। আমরা এই গতি বজায় রেখে কাছাড়ের অবস্থান আরো উন্নত করতে অঙ্গীকারবদ্ধ। জেলা শাসক মৃদুল যাদব রাজ্য সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের এই অগ্রগতি ধরে রাখতে হবে। জনগণের জন্য আরো কার্যকর ও উন্নত পরিষেবা প্রদানই থাকবে আমাদের লক্ষ্য। তিনি এও জানান, কাছাড়ের এই সাফল্য শুধুমাত্র একটি পরিসংখ্যানগত উন্নতি নয়, বরং এটি ভবিষ্যতের জন্য আরো বড় অর্জনের অনুপ্রেরণা। অপরদিকে ভয়াবহ নদী ভাঙ্গনে খেলমায় তলিয়ে যাচ্ছে মন্দির সহ বসতবাড়ি। গুমলা নদীর কোরাল গ্রাসে ক্রমশ তলিয়ে যাচ্ছে পশ্চিম কাঠিগড়ার বরদিষ্ণু গ্রাম খেলমা দ্বিতীয় খণ্ডের ব্রাহ্মণ ঠাকুর মন্দির সহ 14টি বসতবাড়ি। পরিস্থিতি এমন হয়েছে যে আগামী কয়েক মাসের মধ্যে পুরো মন্দির সহ অনেক বাড়ি নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন সবাই। বর্ষার মরশুম শুরু হওয়ার আগে এই অবস্থা, বর্ষা আসলে পরিস্থিতি কি হবে এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন গ্রামবাসী। ব্রাহ্মণ ঠাকুর মন্দিরের চাতালের নিচ থেকে মাটি খসে গুমলা নদীতে চলে যাওয়ায় মন্দিরের পুরো বারান্দার বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। এছাড়াও গুমলা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত হয়েছেন গোপাল দাস, যিশু দাস, মধু দাস, জয়বাসী দাস, অগস্ত্য দাস, সুনীল দাস, প্রফুল্ল দাস, প্রভাত দাস, কার্তিক দাস, গণেশ দাস, সুকুমার দাস, কৃষ্ণ দাস প্রমুখ। তাদের বসতবাড়িতে গুমলা নদীর কোরাল থাবা বসিয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির রাজ্য পরিষদের সদস্য তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্য সুব্রত চক্রবর্তী খেলমা দ্বিতীয় খণ্ড গ্রামে যান। গ্রামবাসীরা তাকে নদীর পাশে বসবাসকারী প্রতিজনের বাড়ি সহ মন্দির চত্বরের পরিস্থিতি ঘুরিয়ে দেখান। পরে সুব্রত চক্রবর্তী গ্রামবাসীদের আশ্বাস দেন যে আগামী কয়েক মাসের মধ্যেই গুমলা সাদিরখাল সড়ক থেকে খেলমা দ্বিতীয় খণ্ড গ্রামে যাওয়ার সড়কের কাজ শুরু হবে। এই কাজের সঙ্গে যাতে গুমলা নদীর ভাঙ্গন প্রতিরোধ করার ব্যবস্থা নেওয়া হয় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য শীঘ্রই তিনি কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের দ্বারস্থ হবেন। এদিন সুব্রত চক্রবর্তীর সঙ্গে ছিলেন বিজেপির কার্যকর্তা গৌরাঙ্গ পাল, বীরেন দাস, সুনির্মল দাস প্রমুখ। অপরদিকে তামিলনাড়ুতে সরকারি চাকরি করতে হলে জানতেই হবে তামিল ভাষা। চাকরি পাওয়ার পর বেঁধে দেওয়া সময়ের মধ্যেই শিখে নিতে হবে তামিল লিখতে ও পড়তে। এক মামলায় এমনটাই জানিয়ে দিল মাদ্রাজ হাইকোর্ট। উচ্চ আদালতের মাদুরাই বেঞ্চের তরফে জানানো হয়েছে 6 সপ্তাহ পর চূড়ান্ত শুনানি হবে এই মামলার। তামিলনাড়ু ইলেকট্রিসিটি বোর্ডের এক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এম জয়কুমার নামের ওই কর্মী চাকরি পেলেও 2 বছরের মধ্যে বাধ্যতামূলক তামিল ভাষার পরীক্ষায় পাশ করতে পারেননি, ফলে চাকরি তাকে হারাতে হয়েছিল। এরপরে তিনি আদালতের দ্বারস্থ হয়ে আর্জি জানান তার বাবা নৌসেনায় থাকায় তাদের বিভিন্ন সময় বিভিন্ন রাজ্যে থাকতে হয়েছে। যেহেতু সিবিএসসি স্কুলে পড়েছেন তাই তামিল শিখতে পারেননি। বিচারপতি জি জয়চন্দ্রন ও বিচারপতি আর পূর্ণিমা জয়কুমারকে বলেন, সরকারি কর্মীরা তামিল না জানতে কি করে চলবে, কিভাবে তারা দৈনন্দিন কাজ করবেন। যে কোনো রাজ্যে সরকারি কর্মীদের সেই রাজ্যের ভাষা জানতেই হবে, না জানলে চলবে কি করে। বেঞ্চের তরফে প্রশ্ন তোলা হয়, কি করে তামিল না জানেই কেউ তামিলনাড়ুর সরকারি চাকরি করার ইচ্ছা পোষণ করতে পারেন। ফের 6 সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। সেই শুনানি চূড়ান্ত হবে বলে জানানো হয়েছে। দক্ষিণী রাজ্যে ভাষা যুদ্ধ চলছে এই মুহূর্তে। হিন্দি ভাষার বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বলছে দ্রাবিড় ভূমে। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন হিন্দির বিরুদ্ধে কার্যত যুদ্ধের ডাক দিয়েছেন। জানিয়েছেন আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আন্দোলন জারি থাকবে। পাশাপাশি স্লোগান তুলেছেন তামিলনাড়ু লড়বে, তামিলনাড়ু জিতবে। এর মধ্যেই তামিল ভাষা না জানতে সরকারি চাকরি করা যাবে না তামিলনাড়ুতে, এমনটাই জানিয়ে দিল উচ্চ আদালত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।